মাদ্রাসা সার্ভিস পরীক্ষা এবং নিয়োগ নিয়ে সকলের মনেই কিন্তু ইতিমধ্যে দুশ্চিন্তা, হতাশা এবং সেই সঙ্গে সবথেকে বড় কথা যেটা হলো যে পরীক্ষা বা নিয়োগ পরীক্ষাটা নিয়ে সকলের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে যে আদৌ পরীক্ষা হবে কিনা। তো এইরকমই একটা জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে একটি পত্রিকার মাধ্যমে জানানো হয়েছে কমিশনের তরফ থেকে যে আগামী জানুয়ারি মাসের শেষের দিকে অর্থাৎ 3rd উইক বা 4th উইক করে মাদ্রাসা সার্ভিস পরীক্ষা হতে চলেছে। সেরকমই একটা আপডেট আমরা পেয়েছি। তবে সেই আগাম একটা ঘোষণা হলেও সেই সঙ্গে আমাদের মধ্যে একটা কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে, সেটা হলো কোর্ট কেস নিয়ে। এবং এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আমাদের মধ্যে প্রত্যেকের মনে কিন্তু নেগেটিভ চিন্তাভাবনা ঘটছে যে দুর্নীতির যা পরিস্থিতি রাজ্যে চলছে, সেই সকল দুর্নীতির বেড়াজালের মধ্যে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন আটকে গেছে। তো সেই জট কি কাটিয়ে বেরিয়ে আসতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশন? আর যদি বেরিয়েও আসে তাহলে কোন কোন দিকগুলিকে মেনলি ফোকাস করা হবে মাদ্রাসার পক্ষ থেকে? কেননা যে যে কারণে বর্তমানে পরীক্ষাটা পিছিয়ে গেছে সেই সকল কারণগুলো আমরা সকলেই কম বেশি জানি। আসুন আজকের এপিসোডে এই সকল নেগেটিভ চিন্তাভাবনাগুলোর মধ্যে থেকেই আমরা কিছু পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা আলোচনা করতে চলেছি যে এবারের মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় আমরা কি কি সুবিধা পেতে চলেছি। দেখুন, অ্যাকচুয়াল সুবিধা কিন্তু নয়, আপনারা যেটা জানেন সেটা কিন্তু ঠিকই জানেন। তবে সেই নেগেটিভ চিন্তাভাবনাগুলোর মধ্য থেকে বা যেগুলো নিয়ে আপনারা দুশ্চিন্তা করছেন সেগুলোর মধ্য থেকেই আমরা কিন্তু পজিটিভ কিছু চিন্তাভাবনা বা পজিটিভ কিছু দিককে হাতিয়ার করেই কিন্তু আমরা এগিয়ে যাব। আজকের এপিসোডে আমরা দেখুন টাইটেলের মধ্যে উল্লেখ করেছি মাদ্রাসা সার্ভিস কমিশন এবারের মাদ্রাসায় যে সুবিধাগুলি রয়েছে, এবং এক্ষেত্রে আমরা এই সুবিধাগুলোর আলোচনা করতে গিয়ে মেনলি যে যে বিষয়গুলোর উপর ফোকাস করার চেষ্টা করব সেগুলো দেখুন আমরা একে একে উল্লেখ করেছি। প্রথমেই রয়েছে নেগেটিভ মার্কস থাকার সুবিধা। আমরা সকলেই কিন্তু নেগেটিভ মার্কস নিয়ে চিন্তিত রয়েছি, কেননা মাদ্রাসা সার্ভিস পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ কিন্তু খুবই কঠোরতর একটা ব্যাপার। এবং এই নেগেটিভ মার্কস নিয়ে কিন্তু সকলের মধ্যে দুশ্চিন্তা থাকলেও এই নেগেটিভ মার্কস থাকার সুবিধাটা কি রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। নেক্সট, একাডেমিক মার্কস না থাকার সুবিধা। দেখুন, একাডেমিক মার্কসটা নিয়েও কিন্তু সকলের মনেই কিন্তু কম বেশি চিন্তাভাবনা রয়েছে, এবং বিশেষত তাদের মধ্যে রয়েছে যাদের একাডেমিক মার্কস ভালো আছে বা একাডেমিক কোয়ালিফিকেশন ভালো আছে। কিন্তু এই একাডেমিক মার্কস থাকার সুবিধা কি কি রয়েছে সেগুলো একটু আজকে আমরা আলোকপাত করার চেষ্টা করব। নেক্সট, পুরাতন সিলেবাসে পরীক্ষা হওয়ার সুবিধা কি রয়েছে, কেননা আমরা সকলেই জানি কিন্তু আগামী বছরে নতুন সিলেবাস আসতে চলেছে। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হবে কিন্তু পুরনো সিলেবাসকে ভিত্তি করে, এবং সেই পুরনো সিলেবাসে পরীক্ষা হওয়ার কি সুবিধা রয়েছে সেটাও কিন্তু আজকের আলোচনায় আমরা একটু উপস্থাপন করার চেষ্টা করব। নেক্সট যেটা আলোচনা করব সেটা হলো ভ্যাকেন্সি পোস্ট আপডেট হওয়ার সুবিধা, কেননা ভ্যাকেন্সি পোস্ট কিন্তু পরীক্ষায় যথেষ্ট কম রয়েছে, এবং সেক্ষেত্রে ভ্যাকেন্সি পোস্ট আপডেট হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, এবং সেই ব্যাপারেও একটু আমরা আলোচনা করে নেবো আজকের এপিসোডে। এবং সবশেষে যেটা আমরা আলোচনা করব সেটা হলো পিটি থাকা বা না থাকার সুবিধা। থাকবে না এটা আমরা কিন্তু সকলেই শিওর, কেননা পিটি থাকতে গেলে কিন্তু এখনই পরীক্ষা হয়ে যাওয়ার কথা, কেননা আর বেশি সময় নেই, 1 মাস থেকে 1.5 মাসের মতো সময় আছে। 1 মাসই ধরুন, যদি জানুয়ারি মাসের শেষে যদি পরীক্ষা হয় তাহলে 1 মাসই টাইম রয়েছে। তো 1 মাসের মধ্যে কিন্তু পিটি করা এবং ফাইনাল সাবজেক্টের পরীক্ষা করা সেটা কিন্তু সম্ভব নয়, এবং সেদিক থেকে ধরে নিতে গেলে কিন্তু পিটি হবে না, এবং যদি হয় তারও সুবিধাটা কি সেটাই কিন্তু আজকের এপিসোডে আমরা আলোচনা করবো। কেননা আজকে আমরা পজিটিভলি সমস্ত কিছু আলোচনা করবো, কি কি সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলোকে খুঁজে খুঁজে বের করে এবং সেগুলোকে হাতিয়ার করেই কিন্তু আমরা পরীক্ষার জন্য এগিয়ে যাব। তো আসুন আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করছি আপনারা এর দ্বারা অনেকটা উপকৃত হবেন। সেই সঙ্গে আপনাদের যদি কিছু গুরুত্বপূর্ণ মতামত এবং সেই সঙ্গে কিছু এর সঙ্গে আরও কিছু তথ্য যুক্ত করতে চান বা যুক্ত করার প্রয়োজনীয়তা আপনারা মনে করেন তাহলে কিন্তু সেটা কমেন্ট বক্সে নির্দ্বিধায় জানাবেন। আমরা সসম্মানে সেই সকল আপনাদের পরামর্শ গ্রহণ করব। সেই সঙ্গে আপনাদের যেটা অনুরোধ করব, যেটা বারংবারই করা হয় এবারেও সেটা করব, যে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, প্রয়োজনীয়দের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা আপনি যদি পুরনো ক্যান্ডিডেট হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করতে পারেননি বা ভুলে গেছেন যে কোনো কারণেই হোক, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। চলুন এবারের মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় যে সকল সুবিধাগুলো আমরা পেতে চলেছি সেগুলো কিন্তু একটু ডিটেলসে আলোচনা করে নিই। মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার সুবিধার দিকটা দেখতে গেলে প্রথমেই যে বিষয়টার উপর আমরা চোখ রাখবো সেটা হলো নেগেটিভ মার্কস থাকার সুবিধা। দেখুন, এ ব্যাপারে একটা কথা আপনাদের বলতে পারি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের এবারের ফর্ম ফিল আপ হয়েছে কতগুলো, 2,34,000-এর মতো, তাই তো? এইরকমই একটা ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে। তো এই হিউজ সংখ্যক ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, আর মাত্র সিট সংখ্যা বা ভ্যাকেন্সি পোস্ট কত রয়েছে, 1,729টি।
দেখুন কোথায় 1,729 আর কোথায় 2,34,000 ক্যান্ডিডেটের আবেদন। তাহলে এই 2,34,000 কিভাবে জমা হয়েছে তার বিভিন্ন কারণ আছে। আমরা যদি একটু শর্টে বলি তাহলে বলতে পারবো যে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ হয়েছিল লাস্ট 10 বছর আগে। এখনো পর্যন্ত কিন্তু 10 বছর কেটে গেলেও কোনো নতুন করে রিক্রুটমেন্ট হয়নি, এই জন্য এই 2,34,000 যুক্ত হয়েছে। নেক্সট যেটা রয়েছে, এখনো পর্যন্ত 2016 সালের লাস্ট এসএসসি বা এসএলএসটি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। এখনো পর্যন্ত কিন্তু 7-8 বছর কেটে গেলেও কোনো রকম নিয়োগের কোনো সম্পর্কই নেই বা নিয়োগের কোনো নামই নেই। এই কারণে 2,34,000 ক্যান্ডিডেট যুক্ত হয়েছে। তৃতীয়ত, আমরা যদি WBPSC বা ফুড সাপ্লাই ওই সকল পরীক্ষাগুলোর দিকেও লক্ষ্য রাখি, সেখানেও কিন্তু কোনো রকম নিয়োগ এখনো পর্যন্ত ভালোভাবে হয়নি বা স্বচ্ছভাবে হয়নি, দুর্নীতিতে তো ভরা। এই বিভিন্ন কারণে কিন্তু এখানে 2,34,000 ক্যান্ডিডেট জমা হয়ে গেছে। এবং সব থেকে বড় কথা যেটা হলো, এই 2,34,000 ক্যান্ডিডেট প্রত্যেকেই কিন্তু বিএড করা ক্যান্ডিডেট, অর্থাৎ বিএড কোয়ালিফাইড ক্যান্ডিডেট। এবং যেহেতু এখনো পর্যন্ত এসএলএসটির ক্ষেত্রে 6-7 বছর 2016 সাল থেকে ধরতে গেলে, আর মাদ্রাসার ক্ষেত্রে ধরতে গেলে গত 10 বছর নিয়োগ হয়নি, তাহলে কিন্তু এই যে 2,34,000 ক্যান্ডিডেট জমা হয়ে রয়েছেন, এখানে ফর্ম ফিল আপ করেছেন, এরা প্রত্যেকেই কিন্তু জান লড়িয়ে খাটবেন, প্রত্যেকেই কিন্তু জান লড়িয়ে দেবে এবারের মাদ্রাসা সার্ভিস পরীক্ষার জন্য। কেননা নেক্সট কিন্তু এসএলএসটি বা এসএসসির কোনো রকম নিয়োগের ব্যাপারে আপডেট নেই, নোটিফিকেশনের কোনো খবর নেই, পরীক্ষা তো হওয়ার কোনো সম্পর্ক নেই, এবং সেই সঙ্গে কমিশনের কিন্তু এই ব্যাপারে কোনো রকম চিন্তা ভাবনা নেই। তাহলে আমাদের কাছে মাত্র সুযোগ আছে এই মাদ্রাসা সার্ভিস কমিশন, যেখানে শূন্যপদ রয়েছে 1,729টা, আর ক্যান্ডিডেট আবেদন করেছে লক্ষ্য করুন 2,34,000। আজকে আমরা যে মেন ব্যাপারটা বলতে চাইছি, যে আমাদের কাছে সুবর্ণ সুযোগ এই কারণেই যে এই নেগেটিভ মার্কিং থাকাটা। দেখুন এখানে 2,34,000 ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করলেও অনেকেই কিন্তু পড়াশোনা প্রায় ছেড়ে দিয়েছেন। কেন বলছি একটু সংক্ষেপে বলে দিই। দেখুন যখন নোটিফিকেশন বেরিয়েছিল 5-এর মাসে, তখন কিন্তু অনেকেই পড়াশোনা শুরু করেছিলেন, কিন্তু তার 2 থেকে 3 মাস পেরানোর পরেই যখন কেস হয়ে গেল এবং তারপর কয়েকটা হিয়ারিং কিন্তু পিছিয়ে গেল, কেস ডিলে হতে থাকলো, তখন কিন্তু বলে যাওয়া যেতে পারে দুর্গাপুজোর পর থেকে কিন্তু অনেকেই ক্যান্ডিডেট পড়াশোনা ছেড়ে দিয়েছেন। এটা একটা। দ্বিতীয়ত, অনেকের কিন্তু মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগই বিবাহিত হয়ে গেছেন এই ক্যান্ডিডেটদের মধ্যে, এবং অনেকেই কিন্তু অন্যান্য চাকরির সঙ্গে যুক্ত আছেন, ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। তাহলে এরা কিন্তু প্রত্যেকেই জান লড়িয়ে দেবেন, কিন্তু অতটা প্রিপারেশন নিতে পারবে না যতটা আপনি নিজে নিতে পারবেন। কেননা আপনি যদি এখানে সিরিয়াস ক্যান্ডিডেট হন, তাহলে কিন্তু আপনার এই যে শূন্য পদ রয়েছে 1,729টা, এখানে কিন্তু আপনি ভালো লড়ে যেতে পারবেন। আর এখানেই কিন্তু নেগেটিভ মার্কিংয়ের কাজ। যে ভালো করে পড়ে না গেলে, কিংবা যদি আপনি ধারণার উপর এখানে উত্তর দিয়ে ফেলেন, সেখানে কিন্তু নেগেটিভ মার্কসটা থাকলে আপনি নাম্বার পাবেন না, এবং এখানে কিন্তু কম্পিটিশনটা খুব সহজ হয়ে যাবে। নেগেটিভ নিয়ে আমরা অনেকেই চিন্তিত থাকি যে তাহলে যে প্রশ্নটা আমার ডাউট ফিল করবে সেখানে তো আমি উত্তর দিতে পারবো না। কিন্তু নেগেটিভ থাকার কারণেই কিন্তু যারা আইডিয়া থেকে এখানে বা কমন সেন্স থেকে উত্তর দিয়ে ফেলবেন, কিংবা দেখুন একটা কথা আপনাদের বলতে পারি, একটা পরীক্ষার হলে যদি 100 জন পরীক্ষা দেয় না, তার মধ্যে খুব বেশি হলে 3 থেকে 4 জন হয়তো পরীক্ষা দেয়, আর বাকিরা কিন্তু ঘুরতে যায়। আমি কিন্তু কাউকে ছোট করছি না, আমার মার্জনা করবেন যদি আমার কথাটা বলা ভুল হয়, আমি কাউকে ছোট করছি না। পরীক্ষা কিন্তু 100 জন দেয়, তার মধ্যে পরীক্ষা দেয় মাত্র 3 থেকে 4 জন একটা হলে, বাকিরা কিন্তু ঘুরতে যায়। এই কারণেই বলছি। তাহলে সেক্ষেত্রে যারা ওই ঘুরতে যায়, আমি কিন্তু ছোট করছি না, আমি বারংবার বলছি, আমাকে মার্জনা করবেন, জাস্ট বোঝার সুবিধার জন্য বলছি। যারা ঘুরতে যাচ্ছে তারা কিন্তু এখানে নেগেটিভ মার্ক না থাকলে কমন সেন্সে প্রচুর প্রচুর নাম্বার তুলে নেয়। আপনারা সকলেই অভিজ্ঞ, আপনারা কিন্তু বুঝতে পারছেন আমি কোন দিকটা বলতে চাইছি। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই নেগেটিভ মার্কটা থাকা দরকার। আর এই নেগেটিভ মার্ক থাকার জন্যই কিন্তু এখানে এই যে শূন্যপদটা রয়েছে 1,729, এর মধ্যে আপনি কিন্তু র্যাঙ্ক করতে পারবেন। নচেত কিন্তু আপনার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে এবং কঠিন ব্যাপারটা হয়ে দাঁড়াবে, কম্পিটিশন আরও কঠিন হয়ে যাবে। তো এই দিকগুলো কিন্তু আমরা পজিটিভ দিক হিসেবে খুঁজে পাওয়ার চেষ্টা করছি, খুঁজে নেওয়ার চেষ্টা করছি নেগেটিভ থাকার সুবিধা হিসেবে। আশা করি আপনাদের কিছু ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। আপনাদের যদি এ ব্যাপারে কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সসম্মানে গ্রহণ করবো। আবারও বলছি, নেক্সট টপিক্সে চলে যাচ্ছি, একাডেমিক মার্কস না থাকার সুবিধা। দেখুন পূর্বে যে উত্তরটা দিয়েছি তার সঙ্গে কিন্তু এটা কিছুটা রিলেটেড রয়েছে। দেখুন এ ব্যাপারে বলতে পারি, একাডেমিক মার্কসটা কিন্তু গতবারের পরীক্ষায় থেকেছে, বা এসএসসির পরীক্ষা বা এসএলএসটির পরীক্ষা কিন্তু থাকে, তাহলে এবারে থাকছে না। দেখুন একাডেমিক মার্কস কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু সুবিধা অনেক বেশি। দেখুন অনেক ক্যান্ডিডেটই রয়েছেন যে যারা একাডেমিক মার্কসে ভালো নাম্বার তুলতে পারেনি, কেননা বিভিন্ন কলেজ বিভিন্ন নাম্বার দেয়, বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন নাম্বার দেয় ছাত্রছাত্রীদের
কোনো বছর প্রশ্ন টাফ হয়ে গেল, কোনো বছর কোশ্চেন লুজ হয়ে গেল, যেভাবে এবারের প্রাইমারির ক্ষেত্রে হয়েছে। 2022-এ কি হয়েছে, প্রাইমারি প্রশ্ন অনেকটা হালকা হয়েছিল, কিন্তু এবারে অনেক টাফ হয়েছে, তাই তো? তাহলে সেই রকম যদি ব্যাপারটা হয় তাহলে কিন্তু একাডেমিক মার্কসটা কিন্তু অনেকের ভ্যারি করবে। সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে সুবর্ণ সুযোগ এ কারণেই যে একাডেমিক মার্কস না থাকার কারণে আপনি এই সময় মাদ্রাসা পরীক্ষা যেভাবে দেবেন, যতটা প্রিপারেশন নিয়ে দেবেন, ততটাই কিন্তু আপনি ফল পাবেন বা সুফল পাবেন, ততটাই আপনি সাকসেস পাবেন। এটা খুব ভালো। আপনার বিগত দিনের একাডেমিক কোয়ালিফিকেশন যে কোনো না কোনো কারণে, শারীরিক অসুস্থতার কারণেই হোক বা যে কোনো বিপদের কারণেই হোক, বা আপনার পড়াশোনায় সেরকম গাফিলতির কারণেই হোক, আপনি হয়তো তুলতে পারেননি, কিন্তু এবারে আপনি হয়তো সেরকম শক্তিশালীপূর্ণভাবে আপনি খাটলেন বা পড়াশোনা করলেন এবং পরীক্ষা দিলেন, স্বাভাবিকভাবে কিন্তু আপনার এখানে রেজাল্ট ভালো হলো, মাদ্রাসা সার্ভিস কমিশন যে পরীক্ষা নিচ্ছে, এবং তাতে করে কিন্তু আপনি এখানে এগিয়ে যাবেন। তাহলে একটা প্রশ্ন সকলেই করতে পারেন বা কেউ কেউ করবেন যে যাদের একাডেমিক কোয়ালিফিকেশন ভালো আছে, আলটিমেট ধারাবাহিকভাবে তারা ভালো করে পড়াশোনা করে এসেছে, তাদের কি তাহলে কোনো মূল্য নেই? দেখুন, একটা কথা বলা যায় যে যারা ভালো ক্যান্ডিডেট, ধারাবাহিকভাবে ভালোভাবে রেজাল্ট করে আসছেন, তাদের তো এখানে রেজাল্ট করার সম্ভাবনা আরও বেশি রয়ে যাচ্ছে, যেহেতু সে ধারাবাহিকভাবে ভালোভাবে রেজাল্ট করে আসছে একাডেমিক কোর্সগুলোতে। তাহলে এবারেও সে ভালো রেজাল্ট করবে, কেননা ভালো স্টুডেন্ট কিন্তু সব জায়গাতেই ভালো করার চেষ্টা করে এবং সে কিন্তু ভালোই করে আলটিমেট। তাহলে এখানে কিন্তু তারও সুবিধা রয়েছে, এবং যে ধারাবাহিকভাবে খারাপ রেজাল্ট করে আসছে, কম নাম্বার পেয়ে আসছে, সেও এখানে কিন্তু কম পাওয়ার সম্ভাবনা বেশি। যদি সে খুব ভালো করে খাটে তাহলে কিন্তু পাবে, নাহলে কিন্তু তার যেহেতু হিস্ট্রি ওইরকম দেখাচ্ছে, সেখানেও কিন্তু সেরকমই হবে। তাই সেই সব দিকগুলো বিচার করে বা অ্যানালিসিস করে বা চিন্তা ভাবনা করে বা ক্যালকুলেশন করেই কিন্তু আমরা এখানে বলেছি যে একাডেমিক মার্কস থাকার সুবিধা কি কি। আমরা কিন্তু এখানে কেবলমাত্র পজিটিভ দিকগুলোকে হাতিয়ার করার চেষ্টা করছি, কেমন? যেহেতু এইগুলোকে নিয়ে আমাদেরকে এগোতে হবে, তাই বলছি। যদি কেসেতে তুলে দেওয়া হয়, এই একাডেমিক তুলে দেওয়া হলো, নেগেটিভ মার্কস তুলে দেওয়া হলো, যদি করে দেওয়া হয়, তাহলে তো কোনো সমস্যাই নেই। কিন্তু যদি এগুলো থেকে যায়, তাহলে আমরা কিভাবে প্রিপারেশন নেবো বা কিভাবে আমাদের মেন্টাল সেট আপ করবো, সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, কেমন? নেক্সট যে টপিকসটা নিয়ে আলোচনা করবো সেটা সকলেই আপনারা দেখতে পাচ্ছেন, যে পুরাতন সিলেবাসে পরীক্ষা হওয়ার সুবিধা। দেখুন, পুরাতন সিলেবাস এ কারণেই বলছি কেননা এটা এখনো বর্তমান রয়েছে। এ কারণেই বলছি কেননা সামনেই তো আসছে জানুয়ারি মাস, এবং জানুয়ারি মাসে কিন্তু উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের ক্ষেত্রে কি হচ্ছে যে ব্যাকরণের দিকটা একটু পাল্টে যাচ্ছে, তাই তো? যদিও টোটালটা পারছে না, তো কিছু কিছু পাল্টাচ্ছে বা চেঞ্জ হচ্ছে, এবং সেই সঙ্গে সিলেবাসও চেঞ্জ হওয়ার একটা কথা এসে যাচ্ছে। তো সেই দিকগুলো বিচার করে যদি নতুন সিলেবাস এসে যায়, সেটা দুটো টপিক্সই বলুন, একটা টপিক্সই যদি চেঞ্জ হয়, দেখুন এই যা পরিস্থিতি না, আর 1 মাস মাত্র পরীক্ষা রয়েছে, যদি আমরা জানুয়ারি মাসের শেষটাকে লক্ষ্য করে এগোই, 1 মাস মাত্র বাকি আছে, এই মুহূর্তে যদি একটা টপিক্সও চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অনেক কঠিন হয়ে দাঁড়াবে। আমি নিশ্চয়ই ঠিকই বলছি, বা আমি নিশ্চয়ই যেটা বলছি আপনারা আমার সঙ্গে একমত হবেন আশা করি। যদি একমত না হতে পারেন তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আমি সসম্মানে গ্রহণ করবো। তো আমি যেটা বলতে চাইছি যে পুরানো সিলেবাস, অর্থাৎ নোটিফিকেশন প্রকাশের সময় যে সিলেবাস ছিল এবং সেই সময় নোটিফিকেশনের সময় যে সিলেবাস দেওয়া হয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে, সেই সিলেবাস ধরেই কিন্তু পরীক্ষা হবে। তারপরে জানুয়ারি মাসে পরীক্ষা হচ্ছে বলেই যে জানুয়ারি মাসে সিলেবাস চেঞ্জ হয়ে গেছে তো পরীক্ষাতেও তাহলে চেঞ্জ আসবে, তা কিন্তু নয়। নোটিফিকেশন পাবলিশের সময় যে সিলেবাস গভর্নমেন্টের তরফ থেকে বা পর্ষদের তরফ থেকে দেওয়া হয়েছিল, কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছিল, সেই সিলেবাস ধরেই কিন্তু পরীক্ষা হবে। এবং এটা কিন্তু সব থেকে ভাইটাল, সব থেকে একটা সুবর্ণ সুযোগ, যে পুরাতন সিলেবাস রয়েছে এত বছর, ওখানে 10 বছর পরীক্ষা হয়নি মাদ্রাসার, এসএলএসটির হয়নি ধরুন 2016 সাল থেকে, তাহলে এই যে সময়টা আপনি পড়াশোনা ছেড়ে দিলেও সেই সিলেবাসটা তো আপনার জানা আছে, সেই সিলেবাস ধরে তো আপনি কখনো কখনো তো পড়াশোনা করেছেন, আর যারা রেগুলার পড়ছেন তাদের কাছে তো কোনো কথাই নেই। তাহলে সেক্ষেত্রে পুরাতন সিলেবাস ধরে পরীক্ষা দেওয়ার সুবিধা কিন্তু খুবই খুবই রয়েছে। এটার জন্যই কিন্তু আমরা বলেছি যে পুরাতন সিলেবাস ধরে পরীক্ষা হওয়ার সুবিধা। নেক্সট আসি ভ্যাকেন্সি পোস্ট আপডেট হওয়ার সুবিধা। দেখুন, আমরা তো সকলেই জানি যে ভ্যাকেন্সি পোস্ট রয়েছে 1729টা। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে ভ্যাকেন্সি পোস্ট আপডেট হওয়ার কথা কি করে আপনি বলছেন? দেখুন, এক্ষেত্রে বলা যেতে পারে যে বর্তমান যে মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একবার ঘোষণা করেছিলেন যে 6000 শূন্য পদের মতো আমরা নিয়ে আসছি ভ্যাকেন্সি পোস্ট, এবং সেটা মাদ্রাসার ওপরে, তাই তো? নিশ্চয়ই মনে পড়ছে। তাহলে যদিও বলা যেতে পারে, আমি মুখ্যমন্ত্রীকে ছোট করছি না, অসম্মান করছি না, তো ওনার কথা তো সব সময় থাকে না, তো তবুও যেহেতু আমরা এই ঘোষণাটা পেয়েছি, তাহলে এখানে 6000 না বাড়লেও কিছু 2000 হলেও বাড়বে, 4000 হলেও বাড়বে। তাহলে 4000 যদি বাড়ে, সেখানে কিন্তু আমরা ভ্যাকেন্সি পোস্টটা বেড়ে যাচ্ছে, এটা লক্ষ্য করুন। এটা কিন্তু এই সকল হতাশার মধ্যেও একটা কিন্তু আশার আলো বলতে পারেন, এই ভ্যাকেন্সি পোস্টটা বাড়ছে। এবার দেখুন, একটা কথা আমি বলতে পারি, যেখানে 4000 হয়তো হয়ে দাঁড়ালো,
তাহলে এখানটা কি সম্পূর্ণটাই অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য? তা কিন্তু নয়। উনি হয়তো ঘোষণা করেছেন, দেখলেন তখন 4,000 হলো, তখন আপনি বলবেন 6,000 বলেছিল 4,000 করলো। অ্যাকচুয়াল কিন্তু পার্টিকুলার সেটা নয়, কেননা এখানে হয়তো 4,000 করলো, করার পরে দেখা হলো বাকি 2,000 হলো হেডমাস্টার মশাই হলো, গ্রুপ সি, গ্রুপ ডি হলো, পিওন হলো, সেই সকল দিকগুলোকে যোগ করে কিন্তু এখানে টোটালি ঘোষণা করা হয়েছে 6,000, এরকম একটা ব্যাপার। কেমন? এগুলো কিন্তু একটু খেয়াল করতে হবে। এই সকল দিকগুলো বিচার বিবেচনা করে বা অ্যানালিসিস করে চিন্তাভাবনা করে কিন্তু আমরা বলেছি যে ভ্যাকেন্সি পোস্ট আপডেট হওয়ার সুবিধা কিন্তু আমরা পাচ্ছি এই বর্তমান মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায়। নেক্সট যেটা আলোচনা করব সেটা হলো পিটি থাকা এবং না থাকার সুবিধা। দেখুন, আমরা তো একটু আগেই বললাম এবং আপনারা সকলেই কিন্তু জানেন যে পিটি কিন্তু থাকছে না এবারের মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায়। যদিও গেজেটে ঘোষণা করা হয়েছিল আবেদনকারী ক্যান্ডিডেটদের সংখ্যার উপর ভিত্তি করছে পিটি হওয়া এবং না হওয়াটা। কেননা যদি আবেদনকারী ক্যান্ডিডেটের সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু পিটি হবে, অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট হবে, তাতে পাস করতে পারলে তারপরে আসবে আপনার মেন পরীক্ষা বা সাবজেক্টের পরীক্ষা, এবং সেই পিটি পরীক্ষা একটা পাস মার্ক ধার্য করা হবে। কিন্তু এখন আমরা যে আপডেট পাচ্ছি এবং আপনারাও সকলে এ বিষয়ে একমত যে পিটি কিন্তু এবারে থাকছে না। যদি থাকে, ধরুন এখানে জানুয়ারি মাসে পরীক্ষাটা যদি না হয়, যদি সেটা পিছিয়ে যায়, ভোটের পর যদি পিছিয়ে যায়, কারণ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত মাধ্যমিক, 16 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত উচ্চ মাধ্যমিক, মার্চ মাস থেকে ভোট এসে যাচ্ছে লোকসভার, তো তারপরে যদি আবার পরীক্ষা হয়, যদি পিছিয়ে যায় কোনো কারণে বা গভর্নমেন্ট যদি কোনো কারণে বলে পিটি হবে, তো সেক্ষেত্রে আমাদের সুবিধাটা কি? সেক্ষেত্রে কিন্তু ওই একটাই কারণ, সেটা হলো হিউজ সংখ্যক, এই যে 2,34,000 ক্যান্ডিডেট আবেদন করেছেন তাদেরকে তো বাছাই করতে হবে, তাদেরকে তো কাটছাঁট করতে হবে, তাদেরকে তো বাতিল করতে হবে, এবং সেই বাতিল করার প্রধান উপায় হচ্ছে এটা। দেখুন, পিটি না থাকার পক্ষে আমিও প্রার্থনা করব যে এবারের মাদ্রাসা সার্ভিস কমিশনে পিটি যেন না থাকে, কেননা আমি চাই বা আমাদের সকলেরই কাম্য বা প্রার্থনীয় যে সকলেই এই যে 2,34,000 ক্যান্ডিডেট এখানে আবেদন করেছেন প্রত্যেকেই পরীক্ষা দিতে পারুক। কেননা অনেক ক্যান্ডিডেটই রয়েছেন যাদের বয়স শেষের দিকে, অনেক ক্যান্ডিডেট রয়েছেন যারা এই 2016 সালে বা মাদ্রাসার যে হয়েছে গত 10 বছর এখনো পর্যন্ত একবারও পরীক্ষা দিতে পারেননি। অনেকেই আছেন যে বিএড কমপ্লিট করে ফেলছেন কিন্তু এখনো পর্যন্ত 5-7 বছর হয়ে গেলেও পরীক্ষায় একবারও বসারই সুযোগ পাননি। তাহলে সব দিক দেখতে গেলে যা একটা শোচনীয় বা হতাশাব্যঞ্জক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং বর্তমানে যা পরিস্থিতি রাজ্যে এসএসসি পরীক্ষা, সেটা মাদ্রাসারই হোক আর কিংবা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনারই হোক, কিন্তু একটা হাস্যকর জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে এসএসসি বা বিএড করা ক্যান্ডিডেট দেখলে কিন্তু পাগলেও রাস্তায় হাসছে, আমি কিন্তু কাউকে ছোট করছি না, আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন, এখানে কিন্তু পাগলেও হাসছে। তাহলে সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি পিটি করে ক্যান্ডিডেটদেরকে বাছাই করে নেওয়া হয়, তাহলে কিন্তু তার থেকে দুঃখজনক পরিস্থিতি আর কিছু হবে না। তো সমস্ত দিক বিচার করে বা প্রার্থনীয় বিষয় এটাই হলো যে প্রত্যেকটা ক্যান্ডিডেটই এই যে 2,34,000 ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছেন, এবং তারা যেন প্রত্যেকেই এখানে পিটিতে না দিতে হয় এবং সরাসরি কিন্তু এখানে সাবজেক্টের সুযোগ পায়। এবং এখানে অ্যাপ্লিকেশন করতেও কিন্তু যথেষ্ট বেশি খরচ হয়েছে, এবং কোনো রকম রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য যে ছাড় দেওয়া ছিল সেটা কিন্তু থাকেনি। তাহলে সেক্ষেত্রে বলতে গেলে এখানে পিটি কিন্তু হবে না, এবং যদি হয় তাতেও সুবিধা, কেননা কাটছাঁট করে নেওয়া যাবে, তাতে করে কম্পিটিশন আরও বাড়বে। সেদিকটা দেখতে গেলেও কিন্তু আমাদেরকে পিটি হলে এটা একটা সুবিধা ধরেই করতে হবে, যদিও এই টপিকসটা মেনে নেওয়া যায় না। যাই হোক, তো পিটি হলেও আমাদেরকে সেটা মেনে নিতে হবে ভবিতব্য হিসেবে, আর যদি না হয় তাহলে তো ভালো। তো এই সকল ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আরেকটা ব্যাপার আপনাদের বলবো, যেটা এখানে উত্থাপন করিনি তবু বলবো, সেটা হলো 5% রিল্যাক্সেশন। দেখুন, এখানে যা পরিস্থিতি, টোটাল শূন্যপদ রয়েছে 1,729টা, তা বিভিন্ন সাবজেক্টে, একটা সাবজেক্টে তো নয়। তাহলে তার মধ্যে যে এক একটা সাবজেক্টে হয়তো 70 থেকে 80টা কি 90টা, কিংবা দেখা যাবে হয়তো 18টা 20টা করেও ভ্যাকেন্সি রয়েছে এক একটা সাবজেক্টে। তো এখন বর্তমানে রাজ্য সরকারের কিন্তু 52টা বিষয়ে পড়ানো হয়, এটা একটু খেয়াল করবেন। এখানে মাদ্রাসা সাবজেক্টের ক্ষেত্রে 52টা বিষয় না পড়ানো হলেও টোটাল ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 52টা বিষয় পড়ানো হয়। তাহলে এবার লক্ষ্য করুন, 1,729টা যদি শূন্যপদ হয়, এবং এখানে তো 52টা বিষয় নিশ্চয়ই মাদ্রাসায় পড়ানো হয় না, কিন্তু এই যে ব্যাপারটা একটু লক্ষ্য করুন যে কতগুলো ভ্যাকেন্সি এক একটা সাবজেক্টে থাকতে পারে। হ্যাঁ, একটা জাস্ট বললাম, এবার আপনারা সেটা নেবেন কি না নেবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তো বললাম এমনি জাস্ট শূন্যপদ খুবই কম, তার মধ্যে যদি 5% রিল্যাক্সেশনের ব্যাপারটা থাকে তাহলে কিন্তু খুব বেশি রিজার্ভদের ক্ষেত্রে হেল্পদায়ক হবে তা কিন্তু নয়, কেননা এই যখন 5% রিল্যাক্সেশন দেবে তখন অল্প সংখ্যক ক্যান্ডিডেটই কিন্তু তার ভিতরে ঢুকতে পারবেন, আর যারা ঢুকবেন তারা দেখবেন প্রচুর হাই লেভেলে। কেননা রিজার্ভ ক্যাটাগরি বলে যে তারা খুব কম নাম্বারে পেয়ে যাবে তা নয়, রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের মধ্যেও অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে, তারা কিন্তু দেখবেন এর ভেতরে আসছে।
আচ্ছা, তারা কি এসেও কি কিছু লাভ হবে? কেননা তারা দেখবেন এই জেনারেলদের মধ্যেও তারা ওই যদি 5% রিল্যাক্সেশন না দিয়ে সবাইকে এক ধাঁচে ধরা হয়, তারা দেখবেন তখন এর মধ্যে এসেছে। অর্থাৎ ভালো যে ভালোর মধ্যেই কিন্তু সে থাকবে, এটা আমি বলতে চাইছি। যে ভালো স্টুডেন্ট সে কিন্তু ভালোর মধ্যেই চান্স পেয়ে যাবে, সে নিয়ে কোনো অসুবিধা নেই। তাই 5% রিল্যাক্সেশন দিলেও কি দিল না সে নিয়ে আপনারা বেশি চিন্তা ভাবনা করবেন না, দিলেও ভালো, না দিলে আরো ভালো, এটাই ধরে নিয়ে কাজ করবেন। কেমন? আরেকটা বিষয় বলবো, যে সেটা হলো যে এখানে কেস নিয়ে যে ব্যাপারটা এসেছে, যেটা আজকের আমাদের আলোচনার বিষয় নয়, তবু বলবো যে দেখুন, কেস নিয়ে যে ব্যাপারটা এসেছে এটা কিন্তু 50-50 মানে একটা যুদ্ধ চলছে। যদিও বিচারপতি কিন্তু একটা প্রশ্ন রেখেছেন যে ইউনিয়ন অফ ইন্ডিয়া যে রিপোর্টটা দিয়েছে যে রাজ্যে যে সকল মাদ্রাসা স্কুলগুলিতে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় সেখানে 5% না দেওয়ার দরকার নেই, কিন্তু যে সকল স্কুলগুলিতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি অন্যান্য বিষয়ে শিক্ষা দেওয়া হয় সেখানে কিন্তু 5% রিল্যাক্সেশন দিতে সরকারের কোনো বাধা থাকার কথা নয়। এই প্রশ্নটা মাদ্রাসা সার্ভিস কমিশনকে বিচারপতিও দিয়েছেন যে এর মধ্যে ভুলটা কি রয়েছে এই রিপোর্টে। কিন্তু সেদিক থেকে মাদ্রাসা সার্ভিস কমিশন যে দিকটা দেখাচ্ছে, যে মাদ্রাসা সার্ভিস কমিশন এমনিতেই একটা সংখ্যালঘু সংস্থা, সেই সংখ্যালঘুর উপর আবার একটা রিল্যাক্সেশন তো দেওয়ার তো কোনো জায়গা থাকে না। দ্বিতীয়ত 8টি অ্যাক্ট যেটা রয়েছে সেই আর্টিকেলে কিন্তু দেওয়া রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন 5% রিল্যাক্সেশন দিলেও দিতে পারে, নাও দিতে পারে, অর্থাৎ চাইলে দিতে পারে, চাইলে নাও দিতে পারে। সেই জায়গাটাকে হাতিয়ার করেই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন লড়ে যাচ্ছে। অপরদিকে সমস্যা সৃষ্টি যেটা হয়েছে সেটা হলো ইউনিয়ন অফ ইন্ডিয়ার রিপোর্ট। এই দুটো দিককে কারো কেউ মানে অগ্রাহ্য করা যায় না। তো এই দুটো দিককে ক্যালকুলেশন করে বিচারপতি যে রায় দেবেন তার উপরে কিন্তু ভিত্তি করছে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার ভবিষ্যৎ। তো যদি এটা আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয় নয়, তবুও কিন্তু আপনাদের অবগত করার জন্য একটু বললাম। তো এই বিষয়গুলোকে আমরা আজকে আপাতত সুবিধা হিসেবে ধরে নিই, অর্থাৎ নেগেটিভ দিকগুলোর মধ্য থেকেই পজিটিভ দিকগুলোকে খুঁজে নিয়ে আমরা কিন্তু সেগুলোকে হাতিয়ার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। পরীক্ষা আপাতত যদি জানুয়ারি মাসের শেষে হয় তো খুবই ভালো, তার থেকে ভালো কিছু হয় না, কেননা অনেক দিন হয়ে গেল আমরা পরীক্ষার জন্য সকলেই অপেক্ষা করছি অধীর আগ্রহে। তো আপনাদের সকলের সাফল্য, আপনাদের সকলের অগ্রগতি কামনা করে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করব। যদি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট থাকে আবারও বলছি আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান। সেই সঙ্গে ভিডিওটি যদি আপনাদের মনে হয় ইনফরমেটিভ হয়েছে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, প্রয়োজনদের সাথে শেয়ার করবেন, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নো মোর টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।